ভিডিওর প্রথমে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা ফার্স্ট এন্ড সেকেন্ড এপিসোড না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আই প্যারি এভরিথিং এর দ্বিতীয় এপিসোডে আমরা দেখেছিলাম রাজার কাছ থেকে তরোয়াল নেওয়ার পর যখন নর বাড়ির দিকে যেতে লাগলো তখনই নরের সামনে গিলবার্ট এসে বলেছিল, তুমি কি আমার সাথে জয়েন করবে? আর এইদিকে আই প্যারি এভরিথিং এর তৃতীয় এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই গিলবার্ট নরকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। তখন নর ভাবছে, আমি অনেক ক্লান্ত হয়ে আছি এবং আমি ঘর যেতে চাই। তখন নর গিলবার্টকে বলে উঠলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা হাঁটতে হাঁটতে একটা ট্রেনিং রুমে পৌঁছে গেছিল। তখন গিলবার্ট নরকে বলে উঠলো, আমি তোমার সাথে একটা প্র্যাকটিস ম্যাচ করতে চাই। এই কথা বলে গিলবার্ট একটি বল্লম হাতে তুলে নেয় এবং নরকে বলে উঠলো, তুমি এখান থেকে যে কোনো একটি অস্ত্র নিয়ে আমার সাথে লড়তে পারো, আমি দেখতে চাই তুমি কি কি করতে পারো। তখন নর ভাবছে, এটা আমার কাছে একটা ভালো সুযোগ হতে পারে এনার কাছ থেকে কিছু শেখার। এই কথা ভেবে নূর প্র্যাকটিস ম্যাচে রাজি হয়ে যায়। এখন তারা দুজনের সামনাসামনি দাঁড়িয়ে আছে। গিলবার্টকে দেখে নর ভাবছে, আমি জানি না আমি এনার সামনে কতক্ষণ টিকে থাকতে পারবো, কিন্তু আমি পুরো চেষ্টা করব। আর ওখানে দাঁড়িয়ে থাকা বাকি লোকেরা বলছে, এই ব্যক্তিটা কি সত্যি ক্যাপ্টেন গিলবার্টের সাথে লড়তে যাচ্ছে? এর কি জীবনের কোনো ভয় নেই? তখনই গিলবার্ট নরের ওপরে একের পর এক হামলা করতেই থাকে, কিন্তু আমাদের নর অনেক সহজেই এই হামলাগুলোকে ডজ করে নিতে পারছে। এইসবের মাঝেই নর ভাবছে, গিলবার্টের অ্যাটাক গুলো অনেক ফাস্ট এবং সে তার সমস্ত মুভ সঠিকভাবে পারফর্ম করতে পারছে। দেখে বোঝা যাচ্ছে এতদূর আসার জন্য গিলবার্ট অনেক প্র্যাকটিস করেছে, কিন্তু তবুও এর হামলা আমার কাছে অনেক স্লো। আমার মনে হয় গিলবার্ট পুরো জোর লাগিয়ে আমার উপর হামলা করছে না। তখন নর বলে উঠলো, এক সেকেন্ড গিলবার্ট, তুমি আমার উপরে সম্পূর্ণ জোর লাগিয়ে হামলা করতে পারো। নরের এই কথা শুনে গিলবার্ট আগের থেকে আরো অনেক স্পিডে নরের উপর অ্যাটাক করতে লাগলো, কিন্তু নর অনেক সহজেই এই অ্যাটাক গুলোকেও ডজ করে নিতে পারছে। তখনই গিলবার্ট রেগে নরের উপর জিগজ্যাগ মুভমেন্টের সাহায্যে হামলা করে দেয়, কিন্তু নর এটাকে অনেক সহজে ডজ করে নেয়। তখনই নর গিলবার্টকে বলে উঠলো, আমি ঠিক আছি, কিন্তু তুমি আমার উপর আরো জোর লাগিয়ে অ্যাটাক করতে পারো। নরের এই কথা শুনে গিলবার্ট মুচকি হেসে বলে উঠলো, আরো জোরে। আর এইদিকে আমাদের নর ভাবছে, আমি মনে হয় আগের থেকে আরো অনেক শক্তিশালী হয়ে গেছি, কিন্তু তবু আমার মনে হয় না আমি গিলবার্টের মতো মহান একটা যোদ্ধাকে হারাতে পারবো। আর ঠিক তখনই আমরা দেখি গিলবার্ট তার সমস্ত শক্তি জুটিয়ে ড্রাগন গ্রেভ স্কিলের সাহায্যে নরের ওপরে হামলা করে দেয়। আর সেই ড্রাগন গ্রেভের আগুন নরের অনেক কাছে চলে আসে, আর তখনই সেই জায়গাটি ধোঁয়ায় ঢেকে যায়। আর যখন সেখান থেকে ধোঁয়াগুলো উধাও হয়ে যায় তখন গিলবার্ট অবাক হয়ে দেখে নর সেখানে নেই। গিলবার্টের এই হামলাটাকেও নর ডজ করে নিয়েছে। তখনই নর গিলবার্টকে বলে উঠলো, আমি হার মানছি। নরের এই কথা শুনে গিলবার্ট আরো অনেক অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখি নর সেখান থেকে চলে যায় এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নর ভাবছে, আর একটু দেরি হলেই আমি আর বেঁচে ফিরতাম না। আর এইদিকে ট্রেনিং রুমে গিলবার্ট ভাবছে, আমার জীবনে এই প্রথমবার কেউ আমার হামলা থেকে বেঁচে ফিরলো। তখনই আমরা ক্যাপ্টেন গিলবার্টের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে একটি গ্রামের মধ্যে গিলবার্ট একটি প্র্যাকটিস ম্যাচে অনেক সহজেই জিতে যায়। তারপরে গিলবার্ট একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, আর তখনই সেখানে গ্রামের প্রধান এসে গিলবার্টকে বলল, আমাদের গ্রামের মধ্যে এই প্র্যাকটিস ম্যাচে ব্যাটেল করার পর তুমি কি সন্তুষ্ট হয়েছো? তখন গিলবার্ট বলে উঠলো, একদম না। এই কথা শুনে গ্রামের প্রধান বলে উঠলো, আমি জানি তুমি দেশ বিদেশ ঘুরে একজন শক্তিশালী অপোনেন্টের সন্ধান করছো, কিন্তু আমাদের এই ছোট্ট গ্রামে এমন কোন যোদ্ধা নেই যে তোমার সাথে টক্কর দিতে পারবে। তখন গিলবার্ট বলে উঠলো, আমি রয়্যাল ক্যাপিটালে অনেক যোদ্ধার সাথে লড়াই করেছি, কিন্তু তাদের মধ্যে কেউ আমাকে হারাতে পারেনি। গিলবার্টের এই কথা শুনে গ্রামের প্রধান বলে উঠলো, এই সময়ে আমাদের রাজ্য এবং পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আর আমি এও শুনেছি যে এই সময়ে অনেক যোদ্ধা সৈনিক হওয়ার জন্য রয়্যাল ক্যাপিটালে আসছে, তাই তুমি রয়্যাল ক্যাপিটালে ফিরে যাও। রয়্যাল ক্যাপিটালে ফিরে এসে গিলবার্ট ডানজানে থাকা মনস্টারদের উপর বেশি ফোকাস করে, কিন্তু সেখানেও এমন কেউ ছিল না যে গিলবার্টকে সন্তুষ্ট করতে পারবে। তারপরেই আমরা দেখতে পাই গিলবার্ট উদাস হয়ে একটি গাছের তলায় শুয়ে রয়েছে, আর তখনই সেখানে শর্ট মাস্টার এসে গিলবার্টকে বলে উঠলো, অনেক তাড়াতাড়ি তুমি ডিভাইন স্পিয়ারে টাইটেল পেতে চলেছো। এই কথা শুনে গিলবার্ট বলে উঠলো, আর একটি বেকার টাইটেল। গিলবার্টের এই কথা শুনে শর্ট মাস্টার বলে উঠলো, তুমি এমন একটা টাইটেলকে বেকার বলছো যেটা আমার ডিভাইন শর্টের টাইটেলকে ব্রেক করতে পারবে। তখন গিলবার্ট বলে উঠলো, আমি এইসবের থেকে অনেক বোর হয়ে গেছি, আর এখানে সবাই আমার থেকে কমজোর। এখানে কি এমন কেউ নেই যে আমার থেকে বেশি শক্তিশালী? তখন শর্ট মাস্টার গিলবার্টকে বলল, কোনো না কোনো একদিন তোমার মুখোমুখি এমন একজন যোদ্ধার সাথে হবে, সে নিশ্চিত রূপে তোমার থেকে আরো অনেক শক্তিশালী হবে। তখন গিলবার্ট বলে উঠলো, আমি আশা করছি যে আমি বেঁচে থাকতে যেন এরকম যোদ্ধার মুখোমুখি আমার সামনে হয়। আর এখন বর্তমানে ট্রেনিং রুমে গিলবার্ট ভাবছে, যখন আমি শুনলাম যে কোনো একটা ব্যক্তি একাই একটি কাউ মনস্টারকে হারিয়ে দিয়েছে, তখন আমি
অনেক এক্সাইটেড ছিলাম সেই ব্যক্তিটাকে দেখার জন্য। আর যখন আমি সেই ব্যক্তিটাকে দেখলাম, সেই ব্যক্তিটা রাজার কাছ থেকে কোনো দামি উপহার নেয়নি, আর সেই ব্যক্তিটা কিং ক্লেজের সাথে অনেক কনফিডেন্টলি কথা বলছিল। তাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে এই ব্যক্তিটাই কাউ মনস্টারকে মেরেছে, কিন্তু তার সাথে লড়াই করার পর আমি বুঝতে পারি এই ব্যক্তিটাই কাউ মনস্টারকে মেরেছে। কেননা এই ব্যক্তিটা আমার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক, যার সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। এই ব্যক্তিটা অনায়াসে এই অ্যাটাককে ডজ করে নিয়েছে। আর আমার জীবনে এই হচ্ছে একটা প্রথম ম্যাচ যেখানে আমি এতটা খারাপ ভাবে হারলাম, কিন্তু তবুও আমি বুঝতে পারছি না সেই ব্যক্তিটা নিজে থেকে হার স্বীকার করে এখান থেকে কেন চলে গেল। হয়তো আমার লোকেদের সামনে সে আমাকে ছোট করতে চায়নি, কিন্তু সে যাওয়ার সময় আমাকে বলে গেল যে আবারও কোনো একদিন সে আমার সাথে একটা প্র্যাকটিস ম্যাচ করবে। অবশেষে এতদিনের অপেক্ষার পর আমি আমার জন্য একটা শক্তিশালী অপোনেন্ট খুঁজে পেয়ে গেছি। আর এইদিকে ঘরে যাওয়ার সময় নর ভাবছে গিলবার্টের ওই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন যদি আমি আমার ফেদার স্টেপ স্কিলের সাহায্যে সেখান থেকে পালিয়ে না যেতাম, তাহলে হয়তো আমি সেখান থেকে আর বেঁচে ফিরতাম না। এখন থেকে আমাকে আরো বেশি ট্রেনিং করতে হবে। আর তখনই সিন শিফট হয় আর আমরা দেখি রাজার দেওয়া তরোয়ালটা নিয়ে নর নর্দমা পরিষ্কার করছে এবং নরকে সেখানে অনেক আনন্দিত দেখায়, কেননা রাজার দেওয়া তরোয়ালটার সাহায্যে অনেক সহজেই নর্দমা পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর সেইখানে দাঁড়িয়ে থাকা বাকি লোকেরা এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপরে নূর জঙ্গলের মধ্যে একাই বসে ভাবছে ডানজানের ঘটনা হয়ে যাওয়ার পর সেখানে আমার মাটি তোলার কাজ বন্ধ হয়ে গেছে, আর আমাদের গিল যদি এরকম ছোটখাটো কাজ না পায় তাহলে আমার মতো এফ্র্যাক অ্যাডভেঞ্চারারদের কি হবে। তারপর নরের মাথায় এই তরোয়ালটা নিয়ে একের পর এক আইডিয়া আসতেই থাকে। আরে এই তরোয়ালটার সাহায্যে তো আমি নৌকা চালাতে পারবো, কিন্তু এটার জন্য তো একটা নৌকা লাগবে। এটা ছাড়া আমি এই তরোয়ালটা দিয়ে পিজ্জাও বানাতে পারবো, কিন্তু তার জন্য তো একটা ভাটাও লাগবে। আরে হ্যাঁ, এই তরোয়ালটার সাহায্যে তো আমি খাবার গ্রিল করতে পারবো, কিন্তু তার জন্যও তো আমার আগুন লাগবে। নর যখন এই কথাগুলো ভাবছিল তখনই সেখানে লেডি লিনবার্গ চলে আসে। তাকে দেখে নর বলে উঠলো, লিন তুমি এখানে? তখনই নরের ইনিসের কথা মনে পড়ে যায়, না মানে লেডি লিনবার্গ। এই কথা শুনে লেডি লিন বলে উঠলো, তুমি আমাকে শুধু লিন বলেই ডাকতে পারো, আর তোমাকে কেউ এমনটা বলতে বলেছে নাকি? তখন নর বলে উঠলো, সেরকম কিছু না। লেডি লিনবার্গ তুমি এখানে কেন এসেছো? তখন লেডি লিন বলে উঠলো, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। এই কথা শুনে নর বলে উঠলো, কিন্তু কেন? তখন লেডি লিন বলে উঠলো, আমি আপনার কাছ থেকে ট্রেনিং নিতে চাই, তার বদলে আমি আপনার সমস্ত ছোটখাটো কাজ করে দেব। এই কথা শুনে নর বলে উঠলো, এটা কোনোভাবেই সম্ভব না। এটা শুনে লেডি লিন বলে উঠলো, আমার কোনো ব্যবহার কি আপনার খারাপ লেগেছে? আর আমার মধ্যে কি অ্যাসিস্ট্যান্ট হওয়ার মতো কোনো যোগ্যতা নেই? তখন নর বলে উঠলো, সেরকম কিছু না। এটা শুনে লেডি লিন বলল, তাহলে আপনি আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট রূপে কেন স্বীকার করছেন না? আমি রয়্যাল ক্যাপিটালের 6টি স্কুল থেকে হাইয়েস্ট নাম্বার পেয়েছি। আমি কথা দিচ্ছি আমি আপনাকে সঠিকভাবে অ্যাসিস্ট করব। তবুও আমাদের নর এতে রাজি হয় না। তখন লেডি লিন বলে উঠলো, আমি আপনাকে আপনার অ্যাডভেঞ্চারের কাজেও সাহায্য করব। এই কথা বলে লেডি লিন তার সমস্ত স্কিল নরকে দেখায়। লেডি লিন তার স্কিলের সাহায্যে একটি বড় গাছকে কেটে দেয় এবং তার ম্যাজিক্যাল পাওয়ার গুলো দেখাতে লাগে। আর শুধু তাই না, পেছন থেকে একটা খাঞ্জার বের করে সেইটাকে একটা তলোয়ারের রূপ দেয়। তারপরে লেডি লিন সে তলোয়ারের সাহায্যে একটা জোরদার হামলা করে, যার ফলে সেখানে একটা বড় ধামাকা হয়ে যায়। এইসব দেখে নর বলে উঠলো, অনেক হয়েছে, তুমি এবারে থেমে যাও। এটা শুনে লেডি লিনবার্গ বলে উঠলো, তাহলে কি আপনি আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট রূপে স্বীকার করছেন? নর বলে উঠলো, একদম না। তখন নর ভাবছে এই মেয়েটা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, আর একে শেখানোর মতো আমার কাছে কোনো স্কিল নেই। তখন নর লেডি লিনকে বলে উঠলো, এখন আমি অনেক ভালোভাবে বুঝতে পেরে গেছি যে তোমাকে শেখানোর মতো আমার কাছে কোনো কিছুই নেই। এই কথা বলে নর লেডি লিনকে তার নিজের একটা স্কিল দেখায়, টাইনি ফ্লেম, যেটা দেখে লিনবার্গ অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে লেডি লিন ভাবছে একটি বুদ্ধিহীন ছেলের গল্প, আর এই গল্পটা আমাদের ট্রেনিং স্কুলের ইনস্ট্রাক্টররা শোনাতো, আর আমরা ভাবতাম এটা আজগুবি একটা গল্প। আর এটাকে আজগুবি বলবোই না বা কেন? একটা 12 বছরের ছেলে 6টি ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং কমপ্লিট করে মাত্র 3 মাসে। আমি এই গল্পটাকে আজগুবি মানতাম, কিন্তু আমি যখন সেই ব্যক্তিটাকে প্রথমবার দেখি তখন আমি বুঝতে পেরেছি ইনস্ট্রাক্টররা কোনো মিথ্যে কথা বলেনি। তারপরে আমরা একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ম্যাজিশিয়ান ওকান লেডি লিনকে বলছে, লেডি লিন তুমি এটা ভালোভাবে দেখো, এটা হচ্ছে টাইনি ফ্লেম, আর কিছু সময়ের মধ্যে এই টাইনি ফ্লেমটা একটুখানি বড় হয়ে যায়। এটা দেখার পর লেডি লিনবার্গ একটু অবাক হয়ে যায়। তখন ম্যাজিশিয়ান ওকান বলছে, এটা ইন্টারেস্টিং জিনিস তাই না? আমি 200 বছরের ট্রেনিং এর পর এতটুকু টাইনি ফ্লেমই জ্বালাতে পারি। আর এইদিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লেডি লিনবার্গ তার আঙুলে টাইনি ফ্লেম জ্বালায় এবং সেই টাইনি ফ্লেমটাকে দেখে বলে, আমি এর আগে অনেক চেষ্টা করেছি এই টাইনি ফ্লেমটাকে বড় করা, কিন্তু অনেক ট্রেনিং এর পরেও আমি এই টাইনি ফ্লেমটাকে বড় করতে পারিনি। এই টাইনি ফ্লেমটাকে বড় করার জন্য লম্বা সময়ের ডেডিকেশন আর ফোকাসের প্রয়োজন হয়, যার কারণে আমি সেখানে অবাক হয়ে গেছি। কেননা ম্যাজিশিয়ান ওকানের মতো একটা পাওয়ারফুল মানুষও এই টাইনি ফ্লেমটাকে এতটা বড় করতে পারেনি যতটা নর বড় করতে পেরেছে। নর টাইনি ফ্লেমটা জ্বালিয়ে লেডি লিনকে বলল, বাকি 6টি ব্রাঞ্চেও আমার স্কিল এই লেভেলের, তাই তুমি হয়তো বুঝে গেছো। লেডি লিন তখন ভাবছে বাকি 6টি ব্রাঞ্চে নরের টক্করে আর কেউ নেই, আর আমি নরের মতো পাওয়ারফুল একটা লোকের সামনে পাগলের মতো হাই লেভেলের স্কিল দেখাচ্ছিলাম। এই ব্যক্তিটা একটা নর্মাল তলোয়ারের সাহায্যে কাউ মনস্টারের
সমস্ত হামলাকে ডজ করে দিচ্ছিল, কিন্তু তবুও সে কখনো অহংকার দেখায়নি। সে সব সময় তার শক্তি লোকেদের সাহায্যের জন্য কাজে লাগাতো। যদি ওভারঅল আমি তার ব্যাপারে কথা বলি, তাহলে তার শুধু বডি নয়, তার মাইন্ডও অনেক বেশি স্ট্রং, কেননা ওর মধ্যে একাই জীবন কাটানোর মতো শক্তি আছে। আর আমি আর আমার দাদা কোনো না কোনো একদিন এই কিংডমকে লিড করব। তাই কিং এর ব্লাড লাইনকে আরো বেশি স্ট্রং করতে নরের কাছ থেকে আমাকে অনেক কিছু শিখতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লেডি লিনবার্গ নরের সাথে আবারও দেখা করে আর নরকে বলে, আমি আপনার সমস্ত কথা বুঝতে পেরেছি নর স্যার, আর এখন আমি আমার প্রাইড সম্বন্ধে বুঝতে পেরে গেছি। আর মনে মনে ভাবে, যতক্ষণ না আপনি আমাকে আপনার স্টুডেন্ট হিসাবে গ্রহণ করবেন, ততদিন আমি আপনার দেখানোর রাস্তায় চলবো। তখনই লেডি লিন বলে উঠলো, নর সেন্সে। এটা শুনে নর বলে, সেন্সে? কিন্তু আমাকে কেন সেন্সে বলছে? তখন লেডি লিন ভাবছে, যে ব্যক্তিটাকে আমাদের ফ্যামিলি এতদিন থেকে খুঁজছে, সে ব্যক্তির সমস্ত হুনার এই নরের মধ্যে আছে। তখন নর ভাবছে, এগুলো কি হচ্ছে আমার সাথে, আর কি করলে আমি এদের কাছ থেকে পেছন ছাড়াতে পারবো। এরই সাথে আই প্যারি এভরিথিং এর তৃতীয় এপিসোড এইখানেই শেষ হয়। তো গাইস, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।